একটা কথাই আছে যে এক বিহারি সব্বর ভারী, এরকম একটা প্রচলিত বাক্য সারা ভারতবর্ষে চলে যে একজন বিহারি সবার উপরে ভারী পড়ে, সেটা অন্য যে যেমন ভাবে যে দৃষ্টিতে দেখুক না কেন। আমরা প্রত্যেককেই, বিশেষ করে বাঙালিরা, বিহারিদেরকে কম বুদ্ধিসম্পন্ন, শারীরিক পরিশ্রমকারী এবং ওরা যেন কিছু জানে না, বোঝে না, একটা নেগলেক্ট করা হয় বিহারি জাতিটাকে। কিন্তু আলটিমেট কিন্তু তা না। বিহারি প্রচুর উন্নত মানের, বিহারি বুদ্ধি প্রচুর এবং বিহারি ম্যাথে পারদর্শী খুব বাঙালিদের থেকেও। তাহলে বাঙালির কি বুদ্ধিমান নয়? অবশ্যই আছে। বাঙালির যে ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্সি আছে সেটা খুব কম বিহারির মধ্যে আছে। বিহারি যতই শিক্ষিত হোক, যতই হায়ার এডুকেটেড হোক, তাদের মধ্যে একটা পিগ হেডেড টাইপের জাতিগত বা স্টেটগত ব্যাপার তাদের মাথা থেকে কোনোদিন যায় না এবং সেটা পরিত্যাগ করতে পারে না। আজকে যত আইপিএস আইএএস অফিসার সারা ভারতবর্ষে বেশিরভাগ কিন্তু বিহারি। কেন, কি করে, সেসব আলোচনায় আমি যাচ্ছি না। এবং সমস্ত স্টেটে, যত স্টেট আছে, এমন কোনো স্টেট নেই যে সেখানে আইএএস এবং আইপিএস অফিসার বিহারি নেই। যখন তেলেঙ্গানাতে সরকার পাল্টালো, ওখানকার যে মুখ্যমন্ত্রী যিনি হলেন, উনি পরিষ্কার একটা কথা বলে দিয়েছিলেন যে আমার সচিবে কোনো বিহারি আইএএস এবং কোনো আইপিএস পদাধিকারীকে আমি রাখবো না। উনি সঠিক কথা বলেছিলেন। তার কারণ হচ্ছে, খুব ভালো করে বিচার বিশ্লেষণ করবেন এবং চিন্তা ভাবনা করবেন যে বিহারি আইপিএস বা আইএএস অফিসার বা বিহারি যেখানে উঁচু পোস্টে আছে, সেখানে বিহারি পলিসি হচ্ছে কনস্পিরেসি করা। বিহারি তেল লাগাতে, তৈল মর্দন করতে খুব ভালো পারে। সে আইপিএস র্যাঙ্কে হোক বা আইএএস র্যাঙ্কেই হোক, যত বড়ই র্যাঙ্কে থাকুক না কেন, সে কিন্তু খুব সুন্দর তেল মাখিয়ে কথা বলা বা পালিশ করতে খুব ভালো পারে, যা অন্য কোনো জাতি, অন্য কোনো রাজ্যের মানুষেরা সেই জিনিসটা কিন্তু পারে না। বাঙালি তো পারবেই না। বাঙালি একটা হাই র্যাঙ্ক আইএএস অফিসার যদি থাকে, সে কোনোদিনই অয়েলিং করে চলতে পারবে না। তার নিজস্ব একটা পার্সোনালিটি, একটা গাম্ভীর্য থাকে। বিহারি সেই জিনিসটাকে কিন্তু রাখে না। বিহারি যতই আইএএস আইপিএস হোক, তাদের চিন্তাধারা বা তাদের যে চাল চলন, আচার ব্যবহার, সেই লিট্টি চোখার মধ্যেই থাকে। এই লিট্টি চোখা থেকে তারা বেরোতে পারে না। পশ্চিমবঙ্গে একমাত্র সেই বামফ্রন্টের সময়কাল থেকে বিহারিদের দৌরাত্ম্য অনেক। আইপিএস অফিসার, আইএএস অফিসার বিহার, উত্তরপ্রদেশ থেকেই সব থেকে বেশি। অন্যান্য রাজ্য বা অন্যান্য স্টেট থেকে আমাদের পশ্চিমবঙ্গে সচিবে বা আইএএস অফিসার হিসাবে কাজ করেছে খুবই কম, এবং তারা নেয়ও, বদলিও নেয় পশ্চিমবঙ্গে। তার কারণ, বাঙালিকে বোকা বানানো খুব সহজ। বাঙালি নিজেকে যতই চতুর ভাবুক, চালাক ভাবুক, বুদ্ধিমান ভাবুক, অ্যাকচুয়ালি কিন্তু বাঙালি সত্যি করেই বোকা বা ভীতু। এই বিহারি আইপিএস আইএএস অফিসারদেরকে কাজে লাগিয়ে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে কাজে লাগিয়ে নিজেদের কাজ গুছিয়ে নিয়েছে, যেভাবে তারা নিজের রাজত্বটা চালিয়ে গেছে, ঠিক একই ফর্মুলায় মমতা ব্যানার্জি চালাচ্ছে। আজকে প্রশান্ত কিশোর, সে যে কনসালটেন্সি অফিস খুলেছিলেন, ওনার বুদ্ধি নরেন্দ্র মোদীও এক সময় নিয়েছিলেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী উনিও নিয়েছিলেন, আরও অনেকে নিয়েছেন, এবং সেটা কাজে লেগেছে। ওনার মাথায় যে পলিটিক্যাল বুদ্ধি ছিল, সেটা সত্যি করেই খুবই ধুরন্ধর বুদ্ধি। যেসব জিনিস এর আগে বাংলার রাজনীতিতে কিন্তু উদয় হয়নি। ওনার খুব সাদা সাপটা পলিটিক্স, দেওয়া নেওয়া, কনস্পিরেসি করা, লোক ভাঙানো, এইসব দান খয়রাতি। মানে যেভাবে বিহারিরা জাতিগত একটা রাজনীতি করে এসেছে,
ঠিক একই ফর্মুলা তার নাম পরিবর্তন করে বা একটুকু টেকনিক চেঞ্জ করে পশ্চিমবঙ্গে কিন্তু রাজনীতি করে এসেছে। এই ফর্মুলায় কোনোদিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রাজনীতি হয়নি। প্রশান্ত কিশোর এখান থেকে 400-500 কোটি টাকা কামিয়ে নিয়ে গেছে, এখনো তার সোর্স চলছে। আজকে তার আইপ্যাক সংস্থা ছেড়ে দিয়েছে এবং প্রত্যেক জৈনের হাতে সেটা চলে গেছে, এবং আইপ্যাক যে ইডি এবং সিবিআই এর রাডারে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, তার মামলা সুপ্রিম কোর্টে চলছে। ঠিক সেই রকমই আরেক ধুরন্ধর অফিসার রাজীব কুমার, যদিও উনি ইউপির, তো ইউপি বিহার সব একই ক্যাটাগরি। এই রাজীব কুমারকে নিয়ে মমতা ব্যানার্জি কি না করেছে চিন্তা করুন। রাজীব কুমার সেই সারদা কেস থেকে শুরু করে লাল ডায়েরি যে গোপন করেছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে বা যাই করেছে, সিবিআই কে অ্যারেস্ট করেছে, সিবিআই এর সঙ্গে ধাক্কামুক্কি করা, মানে যদিও তার এটা এখতিয়ারের মধ্যে পড়ে কি পড়ে না জানি না, কিন্তু মুখ্যমন্ত্রীর আনুগত্য প্রকাশ করেছিলেন। এই আনুগত্য অন্য কোনো আইপিএস অফিসাররা কিন্তু করেননি বা করতে যায়নি তার আগে। তো এই বিহারি যতই আইপিএস অফিসার হোক আর আইএএস অফিসার হোক, তাদের ওই যে লিটি চোখা বুদ্ধি, তেল মারা, তেল মেরে তৈলমর্দন করে নিজের কাজটা হাসিল করে নেওয়া, সেটা কিন্তু খুব ভালো পারে, যেটা অন্য কেউ পারে না, কারো পক্ষে সেটা সম্ভব নয়। এই রাজীব কুমার সিবিআইদেরকে কলার ধরে ভ্যানে তুলে অ্যারেস্ট করেছিলেন। পরে রাজীব কুমারের এগেনস্টে সিবিআই যে কেস করেছিল, ওয়ারেন্ট জারি ছিল, সেই রাজীব কুমার 19 দিন গায়েব হয়ে গেছিলেন পশ্চিমবঙ্গ থেকে। মনে করে দেখুন, আলিপুর আদালতে গিয়ে ইন্টারিম বেল নিয়ে এসেছিলেন, সেটা কেসটা সুপ্রিম কোর্টে গেছিল, এবং আমাদের ভারতবর্ষে বিচার কি হয় আমরা সবাই জানি, শুধু তারিখ পে তারিখ হয় আর তদন্ত কমিটি গঠন হয়, বাকি রেজাল্ট কিছুই হয় না। এবং কেন্দ্র রাজ্য যে সেটিং, তখন থেকেই কিন্তু সেই উপমাটা চলে আসছে। এই রাজীব কুমার আরো নজির প্রচুর আছে। সন্দেশকালী শাহজাহানকে লুকিয়ে রাখা, এটাও এর বুদ্ধি। আবার সেই ইডির চাপে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাপে সেই শাহজাহানকে ধরে নিয়ে এসে খাঁচায় ঢুকিয়ে দেওয়া এবং খুব সন্তর্পণে ইডির হাতে তুলে দেওয়া। এই যে এত কিছু কাজ বুক চিতিয়ে করেছে, সে কি এমনি এমনি করেছে? আজকে বিনয় মিশ্র যে দেশ ছাড়া, কয়লা কাণ্ড এত সব চলছে, নেপথ্যে বিদেশে টাকা পাচার হচ্ছে, রাশিয়াতে টাকা পাচার হচ্ছে, এই সবের নায়ক কিন্তু উনি হতে পারেন। এবং রিসেন্ট যে আইপ্যাক অফিসে ইডি হামলা করেছিল, সেখানে সদল বলে রাজীব কুমার মমতা ব্যানার্জির সঙ্গে বা নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে উনি সমস্ত কিছু কাজ করেছেন। এই সুপ্রিম কোর্টে রাজীব কুমারের এগেনস্টে মামলা আছে, আরো অফিসারদের এগেনস্টে মামলা আছে, মামলা চলছে। 3 তারিখে শুনানি হয়নি, নেক্সট হিয়ারিং ডেট গতকালকে ছিল এবং সেটাও আবার ডেট নিয়ে নিয়েছে। 31শে জানুয়ারি রাজীব কুমার রিটায়ারমেন্ট হয়েছেন এবং 1 তারিখে উনি দেশ ছেড়ে দিয়েছেন, ভারতে আর উনি নেই। তাহলে যে রিটায়ারমেন্ট নেবে, রিটায়ারমেন্টের পরে সবার আগে সেই ব্যক্তি নিজের ফ্যামিলির সঙ্গে সময় কাটায়, সন্তানদের সঙ্গে সময় কাটায়, মায়ের সঙ্গে সময় কাটায়, বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটায় এবং একটা আলাদা জীবন উপভোগ করে। তাহলে রাজীব কুমার 31 তারিখে রিটায়ারমেন্ট পেল আর 1 তারিখে উনি উড়ুনছু হয়ে গেলেন এবং গেছেন কোথায়, যেটা খবরে প্রকাশ, গেছেন ইথিওপিয়া।
ভানুয়াতু এইসব জায়গাগুলো আমরা নাম জানতাম না যদি বিনয় মিশ্র সেখানে না যেত। তাহলে কি যেটা শোনা যাচ্ছে গল্পে, রাজীব কুমারও এখানে 400-500 কোটি টাকা ঝেড়েছে, ইনকাম করেছে, বা ব্যাকগ্রাউন্ডে কয়লা ভাইপোর হয়ে কাজ করবে কি বা করছে, বা বিনয় মিশ্রকে বাঁচানো বা এরকম ধরনের কোনো কাজ যে রাজীব কুমারকে লাগিয়েছে, খুবই বিশ্বস্ত সৈনিক মমতা ব্যানার্জির এই রাজীব কুমার, তাহলে সে পরের দিনই কেন দেশ ছেড়ে দিল? বা উনি কি বুঝতে পেরেছিলেন যে হয়তো বা আইপ্যাক মামলা যে শুনানি, যে হয়তো ওনাকে অ্যারেস্ট করা হতে পারে? তাহলে খুব সুচতুরভাবে গেমগুলোকে সাজিয়ে উনি কিন্তু দেশ ছেড়ে দিলেন। এবং আইপ্যাক মামলা ডিজির উপরে কেস আছে, এখন ডিজি পদে পীযূষ পান্ডে, উনি কেসটা খেয়ে গেলেন, উনি বেঁচে চলে গেলেন। তাহলে এই যে বিহারি, কে বলে বিহারি বোকা, খুব সুচতুরভাবে গেম খেলে সমস্ত কিছু গুছিয়ে নিল, গুছিয়ে নিয়ে সে দেশ ছেড়ে দিল। আর তো ইন্ডিয়াতে থাকার দরকার নেই, ফ্যামিলি নিয়ে, ছেলের সন্তান, ছেলে নাকি আমেরিকায় পড়াশোনা করে, আর স্বাভাবিক তার প্রচুর পয়সা, আজকে যদি 300-400-500 কোটি টাকা কামিয়ে নিয়েছে, তাকে ইন্ডিয়া থাকার কোনো দরকারই নেই, বিদেশে সেটেল হয়ে যাবে। আবার এটাও শোনা যাচ্ছে যে হয়তোবা সে অমিত শাহ বা ইডি চাপে বা কেন্দ্র সরকারের চাপে হয়তো এক এক করে মমতা ব্যানার্জির পোল খুলতে পারে, বাইরে থেকে, বিদেশ থেকে, নিজে বাঁচার জন্য। বিহারিরা সব পারে, কখন কাকে ফাঁসিয়ে দেবে সেটা কেউ নিজেও জানবে না। খুব আপনাকে দেখাবে খুব বিশ্বস্ত সৈনিক, খুব বিশ্বস্ত পাহারাদার, আস্তে আস্তে সেই বিল্ডিংটাকেই কবজা করে নিয়েছে কবে। আজকে কলকাতাতে প্রচুর এরকম বিল্ডিং আছে, সেই বিল্ডিং এ দেখবেন দারোয়ান বিহারি রাখতো, জি বাবু করে। আজকে সেই বিহারি কিন্তু সেই বিল্ডিং এর মালিক হয়ে গেছে। তাহলে একদিকে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি যে বিশ্বস্ত সৈনিক হিসাবে ব্যবহার করত, তা সে আবার বুমেরাং যাতে না হয়ে যায়। বাঙালি প্রত্যেকটি ঘরের সন্তান বা প্রত্যেকটি মানুষ নিজেদেরকে খুবই আভিজাত্য সম্প্রদায় ভাবে, এবং তারা ভাবে যে সবাই আমাদের গোলাম। আর পুরো পশ্চিমবঙ্গটাই কিন্তু বিহারির বুদ্ধিতে চলছে। সারা ভারতে আমাদের বিচরণ, সারা পৃথিবীতে বিচরণ, মিলেমিশে আমাদেরকে থাকতে হবে। ওই কলকাতা উটপাটাং কিছু উঠতি নেতাদের কথা শুনে নাচানাচি করাটা অনুচিত।